পরীক্ষার দিন ঘনিয়ে এলো। ম্যালকমসন ঠিক করলো কোনো নির্জন জায়গায় গিয়ে পড়াশোনা করবে, তবে সেটা সমুদ্রের পার কিংবা কোনো গ্রামের নিরিবিলি বাড়ি নয়। ওসব জায়গায় আর যাই হোক, পড়াশোনায় মন বসে না। তার চেয়ে বরং কোনো অচেনা অজানা মফস্বল এলাকায় যাওয়া যেতে পারে, যেখানে মনঃসংযোগ নষ্ট হওয়ার সুযোগ নেই। বন্ধুদের কাছ থেকে ম্যালকম কোনো রকম পরামর্শ নিল না, কারণ এরা হয়তো এমন কোনো জায়গার নাম বলবে যা ম্যালকমের চেনা জানা এবং সে হয়তো ওসব জায়গায় আগেই গেছে। তাই ম্যালকম ঠিক করলো টাইম টেবিলে প্রথম যে জায়গাটার নাম দেখব সেখানেই যাব। অগত্যা সুটকেসে কিছু জামা কাপড় এবং প্রয়োজনীয় বইপত্র ভরে নিল ম্যালকম। দেখে নিল টাইম টেবিলে প্রথম জায়গাটার নাম বেনচার্চ। এই জায়গার নাম সে আগে কখনো শোনেনি। ম্যালকম বন্ধু আত্মীয় কাউকে কিচ্ছু না জানিয়ে টিকিট কেটে ফেলল। ঘন্টা তিনেকে ট্রেন জার্নির শেষে বেনচার্চে নামলো ম্যালকম। বেনচার্চ একটা মার্কেট টাউন। 3 সপ্তাহে একবার এখানে হাট বসে, বাকি 21 দিন বেনচার্চ যেন মরুভূমি। রাতে থাকার জন্য একটা নির্জন জায়গার সরাইখানার ব্যবস্থা করল। সরাইখানার নাম দ্য গুড ট্রাভেলার। শহরে আসার পরদিন ম্যালকম ঘুরতে বেরোল। উদ্দেশ্য দ্য গুড ট্রাভেলার সরাইখানার চেয়ে আরো নির্জন যদি কিছু পাওয়া যায়। একটা জায়গা দেখে ম্যালকমের বেশ ভালোই লাগলো। দেখা মাত্র পছন্দ হয়ে গেল বাড়িটি। একা থাকার জন্য এর চেয়ে ভালো জায়গা হতে পারে না। কি সুন্দর বাড়ি! বৃদ্ধ বাড়িটা জ্যাকোবিয়ান স্টাইলে তৈরি। খানিকটা যেন অপরিকল্পিতভাবে গজিয়ে উঠেছে এই প্রাচীন বাড়িটা। পুরু ঢালু ছাদ এবং অস্বাভাবিক রকমের ছোট ছোট জানালা। জানালাগুলো মাটি থেকে অনেক উঁচুতে। বাড়িটাকে ঘিরে রেখেছে ইটের মস্ত দেওয়াল। সাধারণ মানুষের বাসস্থানের চেয়ে দুর্গের সঙ্গেই এর মিল বেশি, যদিও এইগুলোই ম্যালকমকে আকৃষ্ট করলো বেশি। পারফেক্ট, এরকম একটা জায়গায় তো আমি খুঁজছিলাম। মনে তো হচ্ছে এখানে কেউ থাকে না। ইস, আমি যদি এখানে থাকার সুযোগ পেতাম। পোস্ট অফিস থেকে এজেন্টের নাম ঠিকানা পেল ম্যালকমসন। এজেন্টের নাম মিস্টার কানফার্ড। এজেন্ট হওয়ার পাশাপাশি ইনি লোকাল লয়ারও। খুবই সজ্জন ভদ্রলোক। খোলা মনেই স্বীকার করলেন, দেখুন, এই বাড়ি যে কেউ ভাড়া নিতে পারে এ তো আমি ভাবতেই পারি। এ তো খুবই ভালো কথা। এত সুন্দর একটা বাড়ি এতদিন কেউ ভাড়া নেয়নি কেন? আসলে পড়ে থাকতে থাকতে যত সব আজগুবি গল্প আর কুসংস্কার রটে গেছে বাড়িটাকে ঘিরে। তবে তোমার মতো মেধাবী ছেলে থাকলে ওসব কুসংস্কার হাওয়ায় মিলিয়ে যাবে। কথাটা বলেই মিস্টার কানফার্ড একটা ক্ষুরোধার নজর ঘোরালেন ম্যালকমের দিকে। ম্যালকম অবশ্য আজগুবি গল্প বা কুসংস্কার নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করল না, বরং বলল, ওসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি 3 মাসের ভাড়া নিয়ে আমাকে রিসিপ্টটা দিয়ে দিন। খুব ভালো, খুব ভালো। ওখানে একজন মহিলা আছেন, নাম মিসেস ডেমস্টার। উনি তোমার রান্না বান্নার কাজ করে দেবেন। আচ্ছা, চাবিটা? ও হ্যাঁ, এই যে। বাড়ির চাবি পকেটে ঢুকিয়ে মিস্টার কানফার্ডের ঘর থেকে বেরিয়ে এলো ম্যালকম। সোজা চলল সরাইখানায় ল্যান্ডলেডির সঙ্গে দেখা করতে। ল্যান্ডলেডি মিসেস উইথম। মহিলাটি ভারী হাসি খুশি এবং ভালো মানুষ। জিজ্ঞেস করলেন, জিনিসপত্র কেনার জন্য কোনো দোকানের প্রয়োজন পড়লে আমাকে জানাবেন স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে নেব। তা কোথায় উঠছেন আপনি? ওই মিস্টার কানফার্ডের সঙ্গে কথা হলো। ওই বিচারকের বাড়ি নয় নিশ্চয়ই? প্রশ্নটা করার সময় হাসি খুশি মিসেস উইথমের চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ম্যালকম বাড়ির ঠিকানাটা বলল, তবে নামটা বলতে পারল না। ওটাই ওটাই বুঝতে পেরেছি, ওটা ওই বিচারকের বাড়িটাই, জাজেস হাউস। কি ব্যাপার বলুন তো, জাজেস হাউস এরকম নাম কেন? আর সবাই বাড়িটা নিয়ে আজগুবি কথাই বা বলে কেন? লোকাল লোকজন ওই বাড়িটাকে জাজেস হাউসই বলে। আসলে আমি তো এখানকার পুরনো বাসিন্দা নই, তবে যা শুনেছি তা থেকে মনে হয়েছে বাড়িটার বয়স 100 বা তার বেশি তো হবেই।
ওখানে একজন জাজ থাকতেন, যিনি খুব কঠোর শাস্তি দিতেন। কয়েদিদের জন্য তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক, কারণ ওদের সবাইকে কঠিন সাজা দিতেন। কিন্তু তার সাথে বাড়ির বদনামের কি সম্পর্ক? সেটা আমি বলতে পারবো না। আমি অনেককেই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউই কিছু বলতে পারেনি। তবে সকলেরই ধারণা ওখানে কিছু একটা অশুভ, ভয়ানক কিছু একটা আছে। আপনি হাসছেন? আমাকে যদি ড্রিঙ্ক ওয়াটার্স ব্যাংকের সমস্ত টাকাও দিয়ে দেওয়া হয়, তবু আমি 1 ঘন্টার জন্য ওই বাড়িতে যাব না। আই এম সো সরি। আপনি ওখানে থাকবেন, আর আপনাকে আমি এসব কি বলে ফেললাম। আমাকে ক্ষমা করে দিন স্যার। আরে না না, আপনি এভাবে বলবেন না। না স্যার, আপনি একজন ইয়াং মেধাবী লোক। তবু আপনাকে বলবো, আপনি একদম একা ওখানে থাকবেন, এই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না। আমি হয়তো একটু বেশিই বলে ফেলছি, কিন্তু আপনি যদি আমার ছেলে হতেন, আপনাকে ওখানে আমি একটা রাতও কাটাতে দিতাম না, আর আমি নিজে তো যেতামই না। মিসেস উইদমের স্নেহ ভরা আন্তরিকতা ম্যালকমের হৃদয় ছুঁয়ে গেল। মাই ডিয়ার মিসেস উইদম, আমাকে নিয়ে আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আমার কাছে পারমিউটেশন, কম্বিনেশন, অঙ্কের আরও এত রহস্য আছে যে তার চেয়ে বেশি রহস্যময় কিছু আমার কাছে একেবারেই ব্যাঘাত ঘটাতে পারবে না। মিসেস উইদমের কাছ থেকে বিদায় নিয়ে ম্যালকম গেল মিসেস ডেম্পস্টারের কাছে, যে তার বাড়ির কাজকর্ম করে দেবে। ওকে নিয়ে বেশ কয়েক ঘন্টা পরে সে জাজেস হাউসে ফিরে দেখল মিসেস উইদম কয়েকজন লোক এবং ছেলে ছোকরা নিয়ে ওর জন্য অপেক্ষা করছেন। তাদের সঙ্গে নানা রকম বাক্স প্যাটরা, একজন গাড়িতে করে বিছানাপত্রও নিয়ে এসেছে। মিসেস উইদম বললেন, এই বাড়িতে চেয়ার টেবিলের অবস্থা ভালো থাকলেও গত 50 বছর ধরে তো বিছানার কোনো ব্যবস্থা নেই। এটা থাকলে আপনি একটু আরাম করে শুতে পারবেন। মিসেস উইদমের হাবভাব দেখে মনে হলো উনি বাড়ির ভেতরে উঁকি দিতে খুবই আগ্রহী, তবে কিছু একটার ভয়ে এতটাই আতঙ্কিত হয়ে আছেন যে সামান্য শব্দেও আঁতকে উঠে ম্যালকমের হাত খামচে ধরলেন। গোটা বাড়ি ঘুরে দেখার সময় একবারের জন্য হাতটা ছাড়লেন না। বাড়ি দেখা শেষ করে ম্যালকম ঠিক করলো যে বিশাল ডাইনিং রুমে বসেই সে লেখাপড়া করবে। এই ঘরটা তার পক্ষে যথেষ্ট। মিসেস উইদম মিসেস ডেম্পস্টারকে নিয়ে ঘর গোছাতে লেগে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে রাখো, আর ওটা ওদিকে রাখো। হ্যাঁ, প্যাকিং, বাক্স প্যাটরা, ঝুড়ি ইত্যাদি এনে খোলা হলো। ম্যালকম দেখল আগামী কয়েকদিন ভালোভাবে চলে যাওয়ার মতো খাবার দাবার পাঠিয়েছেন মিসেস উইদম। যাবার আগে তিনি বললেন, আপনি সাবধানে থাকবেন স্যার। এই ঘরটা তো অনেক বড় আর বেশ ঠান্ডা, তাই যদি রাতে ঘুমাবার সময় বিছানার ধারের বড় পর্দাগুলো টেনে দেন তাহলে ভালো হবে। আর সত্যি বলতে কি, এরকম একটা জায়গায় ওই সব জিনিস, মানে যেগুলো মাথার উপর দিয়ে হেঁটে বেড়ায়, পাশ দিয়ে উঁকি দেয়, তার মধ্যে আমাকে বন্দি থাকতে হলে দম বন্ধ হয়ে মারাই যেতাম। বাবা, সাংঘাতিক। আমি চলি স্যার। শেষ কথাগুলো বলেই মিসেস উইদম চলে গেলেন, বা বলা ভালো প্রায় পালিয়েই গেলেন। ল্যান্ডলেডি চলে গেলে কর্তৃত্বের ভঙ্গিতে নাক টানল মিসেস ডেম্পস্টার এবং বলল, এসব জুজুর ভয় আমি পাই না স্যার। আসল ব্যাপারটা আমি আপনাকে বলছি। জুজু এখানে অনেক রকমই আছে। ইঁদুর, পোকামাকড়, ক্যাঁচকোঁচ শব্দ করা দরজা, আলগা হয়ে যাওয়া স্লেট পাথর, ভাঙা কাঁচের জানলা, আটকে যাওয়া দেরাজের হাতল, যা দিনের বেলা টেনে খোলা যায় না, অথচ গভীর রাতে আপনা আপনি খুলে গিয়ে তড়াম শব্দে পড়ে যায়। এগুলোই হচ্ছে জুজু স্যার। এই ঘরটাই দেখুন না, ঘরের কাঠের আচ্ছাদনটা দেখুন, কত পুরনো। 100 বছর তো হবেই। আপনার কি ধারণা ওখানে কোনো ইঁদুর বা কোনো পোকামাকড় নেই? এবং আপনি কি ইমাজিন করতে পারেন স্যার যে ওদের দেখতে পাবেন না? ইঁদুর হলো জুজু স্যার।
আর জুজুই হলো ইঁদুর। এছাড়া এদের আর কি বা বলা যায়। মিসেস ড্যামস্টার, আপনি বেশ খোঁজ খবর রাখেন বুঝতে পারছি। আমি চলে যাবার পর আপনি এই বাড়িতে স্বচ্ছন্দে থাকতে পারবেন। আমার এখানকার কাজ সপ্তাহ চারেকের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর বাকি 2 মাস আপনি এমনিই থাকতে পারবেন। থ্যাংক ইউ স্যার, তবে বাড়ির বাইরে আমি একটা রাতও থাকতে পারবো না। আমি থাকি গ্রিন হাউসের চ্যারিটিতে। একটা রাতও বাইরে থাকলে আমার যা আছে সব কিছু হারাতে হবে। ওখানকার নিয়ম খুবই কড়া, আর আমার জায়গাটা দখল করার জন্য অনেকেই মুখিয়ে আছে। তাই স্যার, আমি শুধু দিনের বেলাটাই থাকতে পারবো। বেশ, কোনো অসুবিধে নেই। আমি এমনিতেও এখানে এসেছি নিরিবিলিতে একা থাকার জন্য। আপনাকেও নিয়ে ভাবতে হবে না, আপনি এখানে পুরোপুরি নিরিবিলিতেই থাকতে পারবেন। কথা শেষ করে মহিলা ঘর বাড়ি পরিষ্কারের কাজে নেমে পড়ল। সন্ধ্যের পরে ম্যালকম হাঁটতে বেরোলো বই হাতে। এটা ওর অভ্যেস। বিকেলের হাঁটা শেষ করে জাজেস হাউসে ফিরে এসে ম্যালকম অবাক হয়ে গেল। ঘরটি চমৎকার ঝাঁট দেওয়া হয়েছে, সবকিছু সুন্দর গোছানো, পুরনো ফায়ারপ্লেসে আগুন জ্বলছে এবং মিসেস উইদমের দেওয়া খাবার দিয়ে টেবিলে সাপার সাজানো। ম্যালকম খুব খুশি। বাহ, ওয়ান্ডারফুল। সাপার সেরে মস্ত ডাইনিং টেবিলের আরেক মাথায় ট্রেটা ঠেলে সরিয়ে রেখে ফায়ারপ্লেসে নতুন কাঠ দিল, আলোর শিখা বাড়িয়ে দিয়ে ডুব দিল পড়ার যন্ত্রে। রাত 11টা পর্যন্ত টানা পড়াশোনা করল সে। তারপর উঠল ফায়ারপ্লেসের আগুনটা ঠিক করতে। এক কাপ চা বানালো নিজের জন্য। চা খেতে ম্যালকম খুব ভালোবাসে। কলেজ জীবনেও অনেক রাত পর্যন্ত পড়তো ম্যালকম, আর চা বানিয়ে খেত। গভীর রাতে এই চা খাওয়ার ব্যাপারটা তার কাছে চমৎকার এক বিলাসিতা। নতুন ফ্রেশ কাঠ পেয়ে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর প্রাচীন বিশাল ঘরটার দেওয়ালে একে একে তৈরি হচ্ছে অদ্ভুত সব ছায়া, যেন দেওয়ালে এক একটা চলমান পেইন্টিং। গরম চায়ে চুমুক দিতে দিতে এই নির্জনতাটুকু বেশ উপভোগ করছিল ম্যালকম। আর তখনই প্রথমবার সে লক্ষ্য করল বিষয়টা। শব্দ হচ্ছে। যদিও শব্দটা তার কাছে অপরিচিত নয়, ভালো করে শোনার চেষ্টা করল সে। তারপর বুঝল এগুলো ইঁদুরের শব্দ। আমার বই পড়ার সময় তো ইঁদুরগুলো এখানে ছিল না, তাহলে নিশ্চয়ই ওদের সাড়া পেতাম। হ্যাঁ, এটা এখনই হচ্ছে, আগে তো ছিল না। কি জানি, হয়তো নতুন লোক দেখে, এইসব আগুন আলো দেখে ওরা হয়তো এরকম করছে। কিন্তু সময় যত এগোতে লাগলো ততই বাড়তে থাকলো শব্দের তীব্রতা। এরা যেন তাদের অভ্যস্ত খেলায় আনন্দ পেতে শুরু করেছে। ওদের মধ্যে যেন চলছে ভীষণ রকম ব্যস্ততা। বিচিত্র সব শব্দ করছে ওরা। পুরনো কাঠের আচ্ছাদনের পেছনে, ছাদের ওপর, মেঝের নিচে, যেন গোটা ঘর জুড়ে ওরা ছোটাছুটি করছে, দাঁত বসাচ্ছে, আঁচড়াচ্ছে। মিসেস ডেমস্টারের কথা মনে পড়তে নিজের মনেই হাসল ম্যালকম। জুজু ইঁদুর, ইঁদুরই জুজু। চায়ের প্রভাব পড়তে শুরু করেছে নার্ভাস সিস্টেমে। প্রায় শেষ রাত পর্যন্ত কাজ করার মতো এনার্জি পাচ্ছে সে। কিন্তু তার আগে চারদিকটা একবার ভালো করে দেখলে কেমন হয়। হাতে ল্যাম্প তুলে নিয়ে গোটা ঘরে চক্কর দিতে লাগলো ম্যালকম। এত সুন্দর, মানে শুধু সুন্দর নয়, সুন্দর অথচ অদ্ভুত একটা বাড়ি। এটা যে কি করে এতদিন ধরে অবহেলায় পড়েছিল কে জানে। ভেতরের দেওয়ালে ওক কাঠের কি চমৎকার কারুকাজ। দরজা জানালার কারুকাজগুলো দেখার মতো। দেওয়ালে কিছু পুরনো ছবি ঝুলছে, তবে
এমন ধুলো ময়লা জমে গেছে যে মাথার উপর আলোটা তুলে ধরেও বোঝা গেল না ওগুলো কিসের ছবি। ফাটল বা গর্তে আলোতে মাঝে মধ্যেই ধরা পড়ল ইঁদুরের জলজলে চোখ। তবে আলো দেখে তারা কিচমিচ শব্দ করে উধাও হয়ে গেল। হাঁটতে হাঁটতে এবার সে পৌঁছলো ঘরের কোনায়, ফায়ার প্লেসের ডান দিকে। আরে অদ্ভুত তো, ছাদ থেকে দড়িতে ঝুলছে একটা বিশাল ঘণ্টা, ঠিক ফায়ার প্লেসের ওপর। এই ঘণ্টাটা ম্যালকমকে সবচেয়ে বেশি আকর্ষণ করল। ওক কাঠের তৈরি একটা বিশাল চেয়ার ফায়ার প্লেসের কাছে টেনে নিয়ে বসল ম্যালকমসন। চায়ের কাপে শেষ চুমুকটা দিল। চা শেষ করে আগুনটা একটু বাড়িয়ে দিয়ে ফিরে গেল কাজে। ফায়ার প্লেসটা বাঁদিকে রেখে টেবিলের একটা কোণ দখল করল সে। ইঁদুরগুলোর কিচকিচ যদিও খানিকক্ষণ বিরক্ত করল, কিছুক্ষণের মধ্যেই এই শব্দে অভ্যস্ত হয়ে গেল ম্যালকম। In probability theory, the central limit theorem states that under a পড়াশোনায় এতটাই মশগুল হয়ে গেল ম্যালকম যে অঙ্কের জটিল সমস্যার সমাধান ছাড়া পৃথিবীর আর কোনো কিছুর সঙ্গেই তার কোনো যোগাযোগ রইল না। the classical central limit theorem describes the size and the distributional form of the পড়া থমকে গেল। অঙ্কের সমস্যার সমাধান এখনো হয়নি। ম্যালকম চোখ তুলে তাকালো, দেখল বাতাস কেমন থম মেরে গেছে। ভোরের পূর্বাভাস আসার আগে বাতাস এরকম স্তব্ধ হয়ে থাকে বটে, তবে এই স্তব্ধতা যেন অন্য রকম। এই স্তব্ধতা ভীষণ অস্বস্তিকর। ইঁদুরের কিচকিচ শব্দ থেমে গেছে। হঠাৎ এরকম একটা নীরবতা ম্যালকমকে কেমন যেন অশান্ত করে তুলল। ফায়ার প্লেসের আগুন নিভু নিভু, তবে এখনো লাল টকটকে কয়লা জ্বলছে। ওদিকে তাকাতেই চমকে উঠল ম্যালকম। ফায়ার প্লেসের ডান দিকে হাই ব্যাকড ওক কাঠের প্রকাণ্ড চেয়ারটার উপর বসে আছে এক বিশাল আকারের ইঁদুর। কটমট করে তাকিয়ে আছে ম্যালকমের দিকে। জন্তুটার দৃষ্টিতে প্রবল ঘৃণা। ওটাকে মারার ভঙ্গিতে হাত তুলল ম্যালকম, কিন্তু ইঁদুরটা এক চুলো নড়ল না। উল্টে সাদা তীক্ষ্ণ দাঁত বের করে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো ম্যালকমের দিকে। তার নির্দয় চোখে ঝলসে উঠছে প্রতিহিংসা। ম্যালকম অবাক হয়ে গেল। চুল্লি থেকে পোকারটা তুলে নিয়ে ছুটল ওটাকে হত্যা করতে, কিন্তু আঘাত করার আগেই কিচকিচ করে উঠল ইঁদুরটা। গলার স্বরে তীব্র ঘৃণা। তারপর লাফিয়ে পড়ল মেঝেতে, আর তারপর ওই বিশাল ঘণ্টার দড়ি বেয়ে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে, যেখানে সবুজ বাতির আলো পৌঁছয়নি। আর সঙ্গে সঙ্গেই দেওয়ালের কাঠের আচ্ছাদনের আড়াল থেকে ইঁদুরগুলোর ছোটাছুটির শব্দ শুরু হয়ে গেল। তবে এবারে আর ওদিকে মনোযোগ দিল না ম্যালকমসন, কারণ তীক্ষ্ণ গলায় একটা মোরগ ডেকে উঠে জানালো ভোরের আলো ফুটতে চলেছে। ক্লান্ত ম্যালকম বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং কিছুক্ষণেই ঘুমিয়ে পড়ল। ম্যালকম এমন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে টেরই পেল না মিসেস ডেমস্টার এসেছে তার ঘর ঝাঁট দিতে। মহিলা ঘরদোর পরিষ্কার করে ওর ব্রেকফাস্ট বানিয়ে তারপর ডাকল, স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, ব্রেকফাস্ট ইজ রেডি। রাতে অনেকক্ষণ কাজ করেছে বলে ক্লান্তিটা পুরোপুরি যায়নি, তবে কড়া লিকারের এক কাপ চা ওকে বেশ খানিকটা সতেজ করে তুলল। একখানা বই হাতে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ল ম্যালকম।
সঙ্গে নিল খান কয়েক স্যান্ডউইচ। যদি দুপুরে বাড়ি ফেরা না হয় তাহলে রাস্তায় বা অন্য কোথাও বসে খেয়ে নেবে। উঁচু উঁচু দেবদারু গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। মাঝখান দিয়ে পথ চলে গেছে শহরের বাইরের দিকে। কি শান্ত, কি নির্জন চারপাশ। অদ্ভুত এক ভালো লাগায় ভরে উঠল ম্যালকমের মন। এই জায়গাটা তো বেশ। হাঁটতে হাঁটতে বই খুলল সে। দিনের বেশিরভাগটা এই জায়গাটাতেই কাটল তার। পড়াশোনা শেষ করে বাড়ি ফেরার পথে ম্যালকম মিসেস উইদমের সঙ্গে দেখা করতে গেল। উনি যে উপকার করেছেন তার জন্য একটা ধন্যবাদ জানানো উচিত। কাচের জানালার সামনে দাঁড়িয়েছিলেন মিসেস উইদম। ম্যালকমকে আসতে দেখে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। আসুন আসুন স্যার। কি আপনার মুখ চোখ কেমন শুকনো শুকনো লাগছে? প্রথম রাতেই এতটা পরিশ্রম করা ঠিক নয়। সারা রাত জাগা এবং অতিরিক্ত পরিশ্রম দুটোর কোনোটাই শরীরের জন্য ভালো নয়। আরে না না, সেরকম কিছুই করিনি। যাই হোক, কাল রাত কেমন কাটলো সেটা বলুন। আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, কিন্তু মিসেস ডেমস্টা যখন বলল আপনি সুস্থ আছেন এবং আপনাকে সে মরার মতো ঘুমোতে দেখেছে, তখন একটু শান্তি পেলাম। আমি ঠিকই আছি, তেমন কোনো অসুবিধেই হয়নি। কেউই বিরক্ত করেনি, শুধু কতগুলো ইঁদুর ছাড়া। সারা কামরা জুড়ে একেবারে দাপিয়ে বেরিয়েছে। একটা বিশাল সাইজের ঢেড়ে শয়তান তো ফায়ার প্লেসের ধারে আমার চেয়ারে বসেছিল। মনে হচ্ছিল একেবারে আমার দিকেই তাকিয়ে আছে। পোকার হাতে ধাওয়া করলাম, ওটা অ্যালার্ম বেলের দড়িটা বেয়ে দেওয়াল বা ছাদের কোথাও ছুটে পালালো। ঠিক দেখতে পেলাম না, ওখানটা বেশ অন্ধকার ছিল। গড, রক্ষা করো! একটা ঢেড়ে শয়তান ইঁদুর ফায়ার প্লেসের ধারে চেয়ারে বসেছিল। সাবধান স্যার, সাবধান। কথায় আছে না, যার রটে তার কিছু বটে। মানে আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। কিছু মনে করবেন না স্যার, কাল রাতে হয়তো ওই শয়তান বুড়োটাই চেয়ারে বসেছিল। ওই মৃত জাজ বসেছিল? না না, আসবেন না স্যার। আমরা বয়স্করা যেসব কথা শুনলে ভয় পাই, আপনাদের মতো ইয়াং ছেলেরা সেসব হেসে উড়িয়ে দিতে চান জানি, কিন্তু আমি যেটা... আমার কথায় কিছু মনে করবেন না, দয়া করে আমাকে রুডও ভাববেন না। তবে আপনার কথা মেনে নিতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। বুড়ো শয়তানটা নিজে গতকাল রাতে চেয়ারে বসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলি। হাসতে হাসতেই মিসেস উইদমের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথ ধরল ম্যালকম। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, ব্র্যাম স্টোকারের দ্য জাজেস হাউস। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। রাতে ইঁদুরদের ছোটাছুটি একটু আগেই শুরু হয়ে গেল। বাহ, আজ তো দেখছি আমি আসার আগেই এদের উৎপাত শুরু হয়ে গেছে। তবে ম্যালকম ঘরে ঢুকতে তাদের দৌড়ঝাঁপে সাময়িক ছেদ পড়ল। ডিনার সেরে আগুনের পাশে বসে ধূমপান করল ম্যালকম। তারপর টেবিল পরিষ্কার করে আগের রাতের মতো পড়তে বসল। ইঁদুরের দল কাল রাতের চেয়ে আজ যেন বেশি বিরক্ত করছে। ওপরে নিচে ডান দিকে বাঁ দিকে তাদের অবিরাম ছোটাছুটি দৌরাত্ম চলছে। সেই সঙ্গে কিচকিচ শব্দেরও বিরাম নেই। নখের আঁচড় কাটছে কাঠে, দাঁত বসাচ্ছে ইঁদুরের দল। ও, আজ তো বড্ড জ্বালাতন করছে দেখছি। ক্রমে তাদের সাহস বেড়ে গেল। কাঠের আচ্ছাদনের ফাঁক ফোকর, ফাটল এবং গর্ত দিয়ে উঁকি ঝুঁকি মারতে লাগলো তারা। আগুনের আলোয় তাদের ছোট ছোট চোখ যেন বাতির মতো জ্বলজ্বল করছে। তবে চাউনিতে কোনো আলাদা অর্থ নেই, কোনো রাগ নেই, কোনো বিরক্তি নেই। এরা শুধু খেলছে। বেশ সাহসী হয়ে দু একটা ইঁদুর মেঝেতেও চলে আসছে অথবা কাঠের আচ্ছাদনের আনাচে কানাচে উঠে পড়ছে।
একসময় বিরক্ত হয়ে ম্যালকম টেবিল চাপড়ালো, শব্দ করল। তখন খানিকটা ভয় পেয়ে ওরা আবার গর্তের ভেতর ঢুকে গেল। রাত আরো খানিকটা বাড়ল, তবে ইঁদুরদের শোরগোল সত্ত্বেও ম্যালকম ডুবে গেল তার পড়াশোনায় গভীর মনোযোগে। সাপোজ XYZ are random variables. আবার সেই সাইলেন্স, ঠিক গতকাল রাতের মতো। কিচকিচ, নখ আঁচড়ানো, দাঁতে কামড়ানোর কোনো রকম শব্দ নেই। চারিদিকে গোরস্থানের নিস্তব্ধতা। আগের রাতের কথা মনে পড়তেই ম্যালকমের চোখ চলে গেল ফায়ারপ্লেসের পাশে রাখা সেই বিশাল চেয়ারটার দিকে। আর তখনই একটা অদ্ভুত শিহরণ খেলে গেল তার গোটা শরীর বেয়ে। ফায়ারপ্লেসের পাশে হাই ব্যাকড ওক কাঠের বিরাট চেয়ারটায় বসে আছে গতকালের সেই বিশাল আকারের ইঁদুর। কুটিল, হিংস্র, নৃশংস চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ম্যালকমের দিকে। মস্তিষ্কের সহজাত প্রবৃত্তিতে ম্যালকম হাতের কাছে যা পেল তাই তুলে নিল, লগারিদমের একখানা বই। তারপর ছুঁড়ে মারল ইঁদুরটার দিকে। লক্ষ্যভ্রষ্ট হলো টার্গেট। ইঁদুরটা কিন্তু এক চুলো নড়ল না। আবার পোকার হাতে গত রাতের মতো ছুটে গেল ম্যালকম, আর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ইঁদুরটা ম্যালকমকে পোকার হাতে ছুটে আসতে দেখে অ্যালার্ম বেলের দড়ি বেয়ে ছুটে পালালো। আর ওর চলে যাওয়া মাত্র সমগ্র ইঁদুর জাতির হট্টগোল আবার শুরু হয়ে গেল। আজকেও ম্যালকম দেখতে পেল না সেই প্রকাণ্ড ইঁদুরটা ঠিক কোথায় পালালো, কারণ সবুজ শেডের আলোটায় শুধু ঘরের ওপরের অংশই আলোকিত হয়ে আছে এবং ফায়ারপ্লেসের আগুনও তেজ হারিয়ে ম্রিয়মান। ম্যালকম ঘড়ি দেখল, প্রায় মাঝরাত্রির। ফায়ারপ্লেসের আগুন বাড়িয়ে দিয়ে রাতের জন্য চা বানালো। অনেক কাজ পড়ে আছে, অনেক কিছু পড়া বাকি। একটু ধূমপান করলে মন্দ হয় না। ওক কাঠের চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ম্যালকম ভাবল, ইঁদুরটা কোথায় গেল সেই জায়গাটা খুঁজে বের করতে হবে। তারপর কাল একটা ইঁদুর ধরার কল কিনে আনতে হবে। ম্যালকম আরেকটা ল্যাম্প জ্বালালো, আর সেটা এমন জায়গায় রাখলো যাতে ফায়ারপ্লেসের ডান দিকের দেওয়ালে আলো পড়ে। তারপর হাতের কাছে সমস্ত বইপত্র জড়ো করে রাখলো যাতে ওই শয়তান প্রাণীটাকে দেখা মাত্র ওর গায়ে ছুঁড়ে মারা যায়। সবশেষে অ্যালার্ম বেলের দড়িটা টেনে এনে সেটার গোড়াটা রাখলো টেবিলের ওপর ল্যাম্পের নিচে। দড়িটা বেশ প্যাঁচানো এবং মজবুত। এই দিয়ে তো মানুষের ফাঁসি দেওয়া যায়। কাজ শেষ করে চারপাশে তাকিয়ে বেশ খুশি হলো ম্যালকম। যাক, সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। এসো মাই ফ্রেন্ড, এবার তোমাকে একটা শিক্ষা দেওয়া যাবে। ম্যালকম আবার মন দিল পড়াশোনায়। শুরুতে ইঁদুরগুলোর ছুটোছুটিতে খানিকটা বিরক্ত লাগলেও অঙ্কের জটিলতায় এমন ডুবে গেল সে যে ওগুলোর কথা মনেই রইল না। বেশ খানিকক্ষণ কেটে গেছে। পড়তে পড়তেই হঠাৎ তার মনঃসংযোগে ব্যাঘাত ঘটল। না, এবার আকস্মিক নিস্তব্ধতা নয়। ম্যালকম দেখল দড়িতে সামান্য মুভমেন্ট। দড়িটায় টান পড়েছে আর ল্যাম্পটা গেছে সরে। ম্যালকম একটুও নড়ল না, শুধু তাকিয়ে দেখল তার হাতের কাছে বইয়ের স্তূপ ঠিকঠাক আছে কিনা। তারপর তার দৃষ্টি অনুসরণ করল দড়িটাকে। অতিকায় বিরাট ইঁদুরটা দড়ি দিয়ে লাফ মেরে ওক কাঠের আরাম কেদারায় বসেছে, ম্যালকমের দিকেই তাকিয়ে আছে। আর ওর দৃষ্টিতে জ্বলে উঠছে আগুন, ক্রোধের আগুন।
ডান হাতে একখানা বই তুলে নিল ম্যালকম। লক্ষ্য স্থির করে ছুঁড়ে মারল ইঁদুরটাকে। চট করে লাফিয়ে সরে গিয়ে ম্যালকমের নিশানা ব্যর্থ করে দিল ইঁদুরটা। আর একটা বই নিল ম্যালকমসন, তারপর আরেকখানা, এবং একের পর এক বই ছুঁড়তেই থাকলো সে। কিন্তু একবারও ইঁদুরটার গায়ে লাগাতে পারল না। কিছুক্ষণ পরে ম্যালকম থামল, আর একটা বই হাতে নিল, কিন্তু ছুঁড়ল না। ছোঁড়ার ভান করে দাঁড়িয়ে রইল। ইঁদুরটা কিচকিচ আওয়াজ করল, মনে হয় ভয় পেয়েছে। এতে আরো উৎসাহ পেয়ে গেল ম্যালকমসন। ইঁদুরটাকে বুঝতে না দিয়েই ছুঁড়ল বইটা। ফাইনালি গট ইউ। এবার নিশানায় লাগলো। বইটা ইঁদুরটার গায়ে লেগে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে বিকট আর্তনাদ করলো ইঁদুরটা। তীব্র বিদ্বেষ নিয়ে তাকালো তার হামলাকারীর দিকে। তারপর চেয়ারের পিঠ বেয়ে উঠে বড় একটা লাফ দিল অ্যালার্ম বেলের দড়ি লক্ষ্য করে, আর তারপরেই বিদ্যুৎ গতিতে দৌড়ে গেল। হঠাৎ টান লেগে ল্যাম্পটা একটু দুলে উঠল, কিন্তু ওজনে বেশ ভারী বলে উল্টে পড়ল না। এইদিকে ম্যালকম কিন্তু ইঁদুরটা থেকে চোখ সরায়নি। দ্বিতীয় বাতির আলোয় দেখল ওটা কাঠের আচ্ছাদনের কোনায় লাফিয়ে উঠে দেওয়ালে ঝোলানো বিরাট ছবিগুলোর একটা নিচের গর্ত দিয়ে ঢুকে উধাও হলো। ধুলো আর কালি ঝুলি মাখা ছবিটার জন্য আর ওটাকে দেখা গেল না। ঠিক আছে, সকালেই আমি তোমার বাসস্থানের খোঁজ লাগাবো। ফায়ার প্লেসের ওপরে 3 নম্বর ছবিটা মনে থাকবে। মেঝে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বইগুলো। এক এক করে তুলতে তুলতে ম্যালকম নিজের মনেই বলল, সাইক্লয়েড অসিলেশনস নয়, প্রিন্সিপিয়া নয়, কোয়াটানিয়ান্সও নয়, থার্মোডাইনামিক্সও নয়, তাহলে তোমাকে ঘায়েল করলো কে? যে বইটা ইঁদুরটার গায়ে লেগেছিল সেটা ছিটকে পড়েছে একটু দূরে। ম্যালকম এবার সেটা তুলে নিল। বাইবেল মা দিয়ে দিয়েছিল। হোয়াট আ কোইন্সিডেন্স। ম্যালকম আবার কাজে বসলো। ইঁদুরের ছোটাছুটিও শুরু হলো। ওরা অবশ্য এবার ম্যালকমকে আর বিরক্ত করল না, তবে মন বসছে না কিছুতেই। উঠে পড়ল ম্যালকম। সেই রাতে ঘুম হলেও বেশ কয়েকবারই কয়েক সেকেন্ডের জন্য অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার, নানা দুঃস্বপ্ন দেখে। মিসেস ডেমস্টার ওকে ডেকে তুলল খানিক দেরিতেই। শরীরটা কেমন যেন অসুস্থ লাগছে। প্রথমে কিছুক্ষণ বুঝতেই পারল না কোথায় আছে। তারপর ম্যালকম মিসেস ডেমস্টারকে যে অনুরোধটা করল তাতে মহিলা খানিকটা অবাকই হলেন। মিসেস ডেমস্টার, আজ যখন আমি বাইরে যাব আপনি প্লিজ ওই ছবিগুলোর ধুলো পরিষ্কার করে রাখবেন, বিশেষ করে ফায়ার প্লেসের ওপর এই 3 নম্বর ছবিটা। ওগুলো কিসের ছবি আমি দেখতে চাই। সেদিন বিকেলে বই নিয়ে হাঁটতে বেরিয়ে বেশ ভালোই লাগছিল ম্যালকমের। দিন যত এগোচ্ছিল সকালের অস্বস্তিটা কেটে বেশ উৎফুল্ল ভাব ফিরে আসছিল। অঙ্কের যেসব সমস্যা নিয়ে সে বিচলিত ছিল তার অনেকগুলোরই সমাধান হয়ে গেছে। খুশি মনে ম্যালকম আবার মিসেস উইদমের দ্য গুড ট্রাভেলার সরাইখানায় গেল। আসুন স্যার, আলাপ করিয়ে দিই, ইনি ডক্টর থর্নহিল। কিছুটা সময় কাটার পরে ডক্টর থর্নহিল ম্যালকমকে প্রচুর প্রশ্নে জেরবার করতে লাগলেন। ম্যালকম বুঝল যে এই ডক্টরের আগমন কোনো কোইন্সিডেন্স নয়। তবে ডক্টর থর্নহিলের এই জিজ্ঞাসাবাদে মিসেস উইদম কিছুটা বিব্রত হলেন। তবে ম্যালকমের খুব একটা খারাপ লাগছিল না। সে বলল, ডক্টর থর্নহিল, আমি আপনার সমস্ত প্রশ্নেরই জবাব দেব যদি আপনি আমার একটি প্রশ্নের জবাব দেন। ম্যালকমসনের প্রশ্নে ডক্টর থর্নহিল একটু অবাক হলেন, তবে তিনি হেসে সঙ্গে সঙ্গে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, কি প্রশ্ন? মিসেস উইদম কি আপনাকে এখানে আসতে বলেছেন, আমার সঙ্গে কথা বলতে বলেছেন? ডক্টর থর্নহিল একটু চমকেই গেলেন, আর মিসেস উইদমের মুখে ফুটে উঠল অপ্রস্তুত ভাব। তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। তবে ডাক্তার বেশ আমোদে মানুষ এবং
সব রকম পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। তিনি বললেন, হ্যাঁ বলেছিলেন, তবে ব্যাপারটা আপনি জেনে যাবেন সেটা উনি চাননি। আসলে আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, তাই আপনার সন্দেহটা হলো। মিসেস উইদন বলছিলেন আপনি ওই বাড়িতে একা একা থাকেন, সেটা ওর একদমই পছন্দ নয়। আর ওর ধারণা আপনি বড্ড বেশি কড়া লিকারের চা খাচ্ছেন। উনি চাইছিলেন আমি যেন আপনাকে বেশি বেশি চা খেতে বারণ করি এবং বেশি রাত জাগতেও বারণ করি। কলেজ জীবনে আমিও আসলে প্রচুর বই পড়তাম আপনারই মতো, তাই আমাকে আগন্তুক ভেবে আমার কথা শুনে বিরক্ত হবেন না প্লিজ। উজ্জ্বল হাসিতে ম্যালকমের মুখ ভরে উঠল। হাত বাড়িয়ে দিল সে। আসুন হাত মেলাই। আমার এত চিন্তা করার জন্য আপনাকে এবং মিসেস উইদমকে অনেক অনেক ধন্যবাদ। কথা দিচ্ছি আমি আর কড়া লিকারের চা খাবো না। আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত আর চাই খাবো না, এবং খুব যদি দেরিও করি তাও রাত 1টার মধ্যে ঘুমোতে যাব। চলবে? চলবে। আচ্ছা এবার বলুন তো, ওই বাড়িটায় আপনি কি কি দেখলেন? ম্যালকম জানালো গত 2 রাতে কি ঘটেছে। ওর কথা বলায় মাঝে মধ্যেই ব্যাঘাত ঘটল মিসেস উইদমের ভয়ার্ত চিৎকারে। নিজেকে সামলে নিতে তিনি 1 গ্লাস ব্র্যান্ডি খেলেন। ম্যালকমের কথা শুনতে শুনতে ডক্টর থর্নহিলের মুখ গম্ভীর হয়ে উঠল। ম্যালকমের কথা শেষ হলে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ইঁদুরটা কি সবসময় অ্যালার্ম বেলের দড়ি দিয়ে উপরে উঠে যায়? হ্যাঁ, সব সময়। আশা করি আপনি জানেন ওই দড়িটা কিসের। না। এই দড়ি দিয়েই হ্যাংম্যান বিচারপতি যাদের অপরাধী সাব্যস্ত করতেন তাদের ফাঁসি দিত। প্লিজ ডক্টর থর্নহিল, এসব কি বলছেন? আপনি আর কিছু বলবেন না। ডক্টর থর্নহিল আর কিছু বললেন না। ঘড়ি দেখল ম্যালকমসন। ডিনারের সময় প্রায় হয়ে এসেছে। সে আর দেরি করল না। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথ ধরল। ম্যালকম চলে যাওয়ার পরে ডাক্তারের ওপর প্রায় হামলে পড়লেন মিসেস উইদম। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? এসব কথা ওকে বলার কি দরকার ছিল? এমনিতেই ওখানকার নানান ঘটনায় বেচারা বিপর্যস্ত হয়ে আছে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ওই কথাটা বলার পেছনে আমার বিশেষ উদ্দেশ্য ছিল। আমি ওই অ্যালার্ম বেলের দড়িটার দিকে ওর মনোযোগ আকর্ষণ করতে আমরা জাজেস হাউস থেকে অ্যালার্ম বেলের শব্দ শুনতে পাবো। সাধারণত ম্যালকম যে সময় বাড়ি ফেরে আজ তার চেয়ে একটু দেরি হয়ে গেল। মিসেস ড্যামস্টার কাজ সেরে চলে গেছে। ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। আলো জ্বলছে দেখে ম্যালকম খুশি হলো। এখন যদিও এপ্রিল মাস, তবে ঠান্ডাটা আজ একটু বেশি পড়েছে। বাইরে বেশ জোরে হাওয়া বইছে। হাওয়ার শক্তি ক্রমে বৃদ্ধি পাচ্ছে ঝড়ের আশঙ্কা নিয়ে। ম্যালকম ঘরে ঢোকার পরে কিছুক্ষণ ইঁদুরের দৌরাত্ম্য থেমেছিল। ওর উপস্থিতির সঙ্গে আবার দৌড়দৌড়ি শুরু হয়ে গেল। ইঁদুরদের সাড়া পেয়ে আজ অবশ্য খারাপ লাগছে না ম্যালকমের, বরং ওদের সঙ্গ উপভোগই করছে সে। ঘরে রিডিং ল্যাম্প জ্বলছে। তার সবুজ শেড সিলিং এবং রুমের ওপরের অংশ আলোকিত করে রেখেছে। মেঝেতে চুল্লির আগুনের আলো ছড়িয়ে পড়েছে। টেবিলে পেতে রাখা সাদা কাপড়টা তাতে ঝকমক করছে। পেটে বেশ খিদে নিয়ে খেতে বসলো ম্যালকমসন। খাওয়া শেষ করে একটি সিগারেট ধরালো। সিগারেট শেষ করে বসে পড়ল কাজে। মনে পড়ল ডক্টর থর্নহিলকে সে প্রমিস করেছে কোনো কিছুই আর তার মনঃসংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না। ঘুমোতে যাওয়ার আগে অনেকটা পড়া শেষ করবে ও। ঘণ্টাখানেক একটানা পড়াশোনা করল ম্যালকমসন। তারপর বইয়ের পাতা থেকে চিন্তা ভাবনাগুলো সরে যেতে লাগলো অন্য জায়গায়। ইঁদুরের কিচকিচ থেমে গেছে। আশপাশের পরিবেশ, আড়ষ্ট শরীর, নার্ভাসনেস কোনো কিছুই অগ্রাহ্য করার মতো নয়। হাওয়ার শক্তি এবার ঝড়ে পরিণত হয়েছে। প্রাচীন বাড়িটা যতই নিরেট এবং মজবুত হোক না কেন, তার ভিত যেন নড়ে উঠল এই ঝোড়ো হাওয়ার দাপটে। কেঁপে কেঁপে উঠল।
বাড়িটার অসংখ্য চিমনির ভেতরে বাতাস যেন গর্জন করছে। খালি কামরা এবং করিডরগুলোতে অদ্ভুত সব শব্দ তুলছে। ছাদের প্রকাণ্ড অ্যালার্ম বেলটাও যেন বাতাসের শক্তি টের পেয়েছে। দড়িটা একটু ওপরে উঠল এবং নামল, যেন ঘন্টাটা এদিক ওদিক দুলল। তারপর ওক কাঠের মেঝেতে দড়ির বাঁকানো অংশটা শব্দ করে পড়ল। দড়িটা পড়ার শব্দে ম্যালকমসনের মনে পড়ে গেল ডাক্তারের কথা। ওই দড়িতেই জল্লাদ বিচারক ফাঁসির আসামিদের ফাঁসিতে ঝোলাতো। ফায়ারপ্লেসের কাছে গিয়ে ম্যালকম দড়িটা তুলে নিল হাতে। দড়িটার প্রতি একটা আশ্চর্য আগ্রহ বোধ করছে সে, একটা অদ্ভুত আকর্ষণ। ওটার গায়ে হাত বোলাতে বোলাতে ম্যালকম বলে উঠল, কে জানি এই দড়ি কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিচারক নিজের চোখে দেখেছেন তার আসামিদের ফাঁসিতে ঝুলতে। হঠাৎ ছাদের ঘন্টাটা দুলে উঠে দড়িটাকে এদিক ওদিক দোলালো। দড়িটা কেমন যেন কেঁপে উঠল। অজান্তেই ওপরের দিকে চোখ চলে গেল ম্যালকমের। সেই বিশাল দেহী ইঁদুরটা দড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসছে তার দিকে। স্থির চোখে জ্বলন্ত দৃষ্টি। সঙ্গে সঙ্গে দড়িটা হাত থেকে ফেলে দিল ম্যালকম। অস্ফুট চিৎকার করে পিছিয়ে এলো। ম্যালকমকে ঘিরে ধরেছে এক অজানা আতঙ্ক। ইঁদুরটা এবার দড়ি বেয়ে তরতর করে ওপরে উঠে গেল এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে ম্যালকমসন শুনতে পেল থেমে থাকা কোলাহল আবার শুরু করে দিয়েছে ইঁদুরের দল। আজ আমি দেখেই ছাড়বো ব্যাটা কোথায় থাকে। ও ও ওই ছবিগুলো তো দেখতে হবে। ম্যালকম একটা ল্যাম্প জ্বালালো। আলোটা উঁচু করে ধরে ফায়ারপ্লেসের ডান দিকের তৃতীয় ছবিটা নিচে এসে দাঁড়ালো। এই ছবিটার নিচেই আগের রাতে সে ইঁদুরটাকে উধাও হতে দেখেছে। প্রথম দেখাতেই ম্যালকম এত চমকে গেল যে আরেকটু হলে হাতের ল্যাম্পটা ফেলেই দিচ্ছিল। ম্যালকমের মুখ শুকিয়ে গেছে ভয়ে, হাঁটু কাঁপছে, কপালে ফুটে উঠেছে ভারী ঘামের ফোঁটা, থরথর করছে গোটা শরীর। তবে তরুণ ম্যালকমসন কয়েক সেকেন্ডের মধ্যে সামলে নিল নিজেকে। উঁচু করে ধরল ল্যাম্প এবং ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আগে ওতে ধুলো পড়া ছিল, এখন পরিষ্কার করা হয়েছে। লাল টকটকে রোব পরা জাজের ছবি, কঠোর, নৃশংস, নির্দয় মুখ। চেহারায় ফুটে আছে চাতুর্য, শয়তানি এবং প্রতিহিংসা। শিকারী পাখির বাঁকানো ঠোঁটের মতো লালচে নাক, মুখের বাকি অংশ ধূসর বিবর্ণ, চোখ জোড়া চকচকে, তাতে ফুটে উঠেছে বিভৎস অশুভ ছাপ। সেই চোখ দুটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ম্যালকমসনের গা হাত পা ঠান্ডা হয়ে এলো। এই চোখ তো, ওই চোখ জোড়ার সঙ্গে সেই অতিকায় ইঁদুরটার চোখের আশ্চর্য মিল। সেটা আরো স্পষ্টভাবে বোঝা গেল যখন ম্যালকম দেখল যে ছবির পাশের গর্ত দিয়ে তীব্র ঘৃণা মিশ্রিত ওই রকমই এক জোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে অন্য ইঁদুরগুলোর কিচকিচানি থেমে গেল। হাত থেকে আলোটা পড়েই যাচ্ছিল, তবু কোনো মতে নিজেকে সামলে নিল ম্যালকম এবং খুঁটিয়ে দেখতে লাগলো জাজের ছবিটা। হাই ব্যাকড ওক কাঠের বিরাট চেয়ারে বসে আছেন জাজ। ডান পাশে পাথরের তৈরি বড় সড়ো একটা ফায়ারপ্লেস। তার কর্নারে ছাদ থেকে একটা দড়ি ঝুলছে। দড়ির শেষ মাথাটা কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে মেঝে। এই দৃশ্য ম্যালকমের ভীষণ চেনা। আতঙ্কের করাল ছায়া ছড়িয়ে পড়ছে ম্যালকমের সমস্ত শরীরে। ভয়ে ভয়ে চারপাশে তাকালো সে।
কেউ যেন দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। ফায়ারপ্লেসের কর্নারে তাকাতেই আঁতকে উঠল সে এবং হাত থেকে ল্যাম্পটা পড়ে গেল। ওখানে জাজের আর্ম চেয়ারে, যার পেছনে দড়িটা ঝুলছে, সেখানে বিচারপতির বিষ দৃষ্টি নিয়ে বসে আছে ইঁদুরটা। তার চেহারায় এখন নিষ্ঠুর এক কদর্যতা। বাইরে বাতাসের মাতামাতি ছাড়া আর সব নীরব, নিস্তব্ধ। আলোটা ধাতুর তৈরি, তাই তেলও ছিটকে পড়েনি মেঝেতে। ওটার গড়াগড়ির শব্দে যেন সম্বিত ফিরে পেল ম্যালকম। কপালের ঘাম মুছে একটু চিন্তা করে নিজের মনে বলল, না না, এভাবে চলতে পারে না। এভাবে চললে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। আমি ডক্টরকে কথা দিয়েছি চা খাবো না। আমার নভের ওপর নিশ্চয়ই অনেক চাপ পড়ছে, আমি সেটা বুঝতে পারিনি। তবে তবে আমি এখন ঠিক আছি। নির্বোধের মতো আর আর এরকম ভয় পাবো না। না। খানিকটা ব্র্যান্ডি খেয়ে মাথা ঠান্ডা করে আবার পড়তে বসলো ম্যালকম। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। চারপাশের আকস্মিক নীরবতায় অস্বস্তি বোধ করে বই থেকে মুখ তুলে তাকালো ম্যালকমসন। বাইরে গর্জন করছে ঝোড়ো বাতাস। বাতাসের হুঙ্কার আগের চেয়েও বেশি। সেই সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। শিলাখণ্ডের মতো আছড়ে পড়ছে জানালার কাছে। চিমনি থেকে ভেসে আসা হাওয়ার প্রতিধ্বনি এবং মাঝে মধ্যে 2-1 ফোঁটা বৃষ্টি গরম চিমনির গায়ে আছড়ে পড়ে হিস হিস শব্দ তুলছে। এছাড়া ঘরের ভেতরে আর কোনো শব্দ নেই। আগুনের তেজ কমে এসেছে, যদিও লাল দপদপে আভা ছড়াচ্ছে কয়লা। হঠাৎ ম্যালকম একটা শব্দ শুনল। পাতলা, খুবই আবছা শব্দ। দড়িটা যেখানে ঝুলছে ঘরের সেই কোণায় আওয়াজটা হচ্ছে। ও, দড়িটা মেঝেতে ঘষা খেয়ে শব্দ হচ্ছে, আর কিছু না। মাথা তুলে তাকালো ম্যালকম। অল্প আলোয় দেখতে পেল বিরাট ইঁদুরটা দড়িতে ঝুলে ওটাকে চিবোচ্ছে। দড়িটা অনেকখানি কেটে গিয়ে ভেতরের সুতো বেরিয়ে পড়েছে। দড়ির কাটা অংশটা ওক কাঠের মেঝেতে পড়ল। এক মুহূর্তের জন্য বিশাল ইঁদুরটা দড়ির সুতোয় যুক্ত ছেঁড়া মাথায় ঝুলে রইল। ছেঁড়া দড়িটা এদিক ওদিক দুলছে। এক অজানা, অচেনা, হাড় হিম করা ভয় গিলে খেতে লাগলো ম্যালকমকে। কারণ বাইরের জগতের সঙ্গে তার যোগাযোগ মাধ্যমটি শেষ হয়ে গেল। দড়ি ধরে টান মেরে ঘন্টা বাজানোর সুযোগটা আর রইল না। তবে ভয় কেটে গেল মুহূর্তেই। জন্ম নিল রাগ। আচ্ছা আচ্ছা, এবার আমিও প্রতিশোধ নেব। যে বইটা পড়ছিল ওটা তুলে নিয়ে ইঁদুরের গায়ে ছুঁড়ে মারল ম্যালকম। লক্ষ্য নির্ভুলই ছিল, কিন্তু মিসাইল তার টার্গেটে পৌঁছানোর আগেই ইঁদুর দড়ি ছেড়ে দিয়ে নেমে পড়ল মেঝেতে। ম্যালকমসন ছুটে গেল ওটার দিকে, কিন্তু ইঁদুরটা এক লাফে কামরার অন্ধকার ছায়ায় উধাও হয়ে গেল। আজ আর পড়া হবে না। আজ আমি এর শেষ দেখে ছাড়বো। ওকে আমি শেষ করেই ছাড়বো। ল্যাম্পের সবুজ শেডটা খুলে নিল যাতে আলোটা ভালোভাবে ছড়িয়ে পড়ে। ল্যাম্পের আলোয় রুমের ওপরের অংশ আলোকিত হলো। নতুন আলোর বন্যায় আগের অন্ধকারের তুলনায় দেওয়ালের ছবিটা এবার আরো পরিষ্কার হলো। ম্যালকম যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকে, ডান দিকে ফায়ারপ্লেসের দেওয়ালে ঝুলছে 3 নম্বর ছবিটা। অদ্ভুত বিস্ময়ে চোখ ঘষল ম্যালকম, আর সঙ্গে সঙ্গে একটা আতঙ্কের বিভীষিকা গ্রাস করল ওকে। ছবির মাঝখানে বাদামি ক্যানভাস, তাতে আগের মতোই ব্যাকগ্রাউন্ড আঁকা আছে। ছবিতে হাই ব্যাক চেয়ার, চিমনি এবং দড়ি সবই দেখা যাচ্ছে, শুধু
জাজের ছবিটাই নেই। ভয়ের শীতল একটা স্রোত ম্যালকমের শিরদাঁড়াকে বরফের মতো ঠান্ডা করে দিল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সে। ওর শরীর পক্ষাঘাতগ্রস্তের মতো কাঁপছে। দেহের সমস্ত শক্তি কে যেন শুষে নিয়েছে, নড়াচড়াও করতে পারছে না ম্যালকম। চিন্তা ভাবনা করার ক্ষমতাও হারিয়েছে। ও শুধু দেখছে এবং শুনছে। কারুকাজ করা ওক কাঠের হাই ব্যাকড প্রকাণ্ড চেয়ারটাতে লাল আলখাল্লা পরে বসে আছেন জাজ। তার কুটিল চোখ জোড়া প্রতিহিংসায় জ্বলছে। নির্দয় মুখে জয়ের দৃঢ় সংকল্পের হাসি ফুটিয়ে তিনি হাতে একটি কালো টুপি তুলে নিলেন। ম্যালকমের বুকের মধ্যে প্রবল বেগে বইছে রক্তস্রোত, আর সেই স্রোতে মিশে রয়েছে হিম শীতল আতঙ্ক। প্রচন্ড ঝড়ের হুঙ্কার, বাতাসের গর্জন ছাপিয়ে বাজার এলাকা থেকে ঘড়ির ঘণ্টার ধ্বনি ভেসে এলো। ঢং ঢং শব্দে ঘোষণা করছে মাঝরাত। মূর্তির মতো দাঁড়িয়ে রইল ম্যালকম, যেন অনন্তকাল সে এভাবেই দাঁড়িয়ে আছে। হাঁ করা মুখ, বিস্ফারিত চোখ, নিঃশ্বাস বন্ধ। ঘড়ির ঢং ঢং আওয়াজে জাজের মুখের বিজয়ীর হাসিটা তীক্ষ্ণ হল। শেষ ঘন্টাটা বাজার পরে তিনি কালো টুপিটা মাথায় পরলেন। ধীরে সুস্থে জাজ চেয়ার ছাড়লেন। মেঝেই পড়ে থাকা অ্যালার্ম বেলের ছিঁড়ে যাওয়া দড়িটা তুলে নিলেন। হাত বোলালেন, যেন ওটার স্পর্শ উপভোগ করছেন। তারপর দড়িটার এক প্রান্তে গিট্টু মেরে তিনি তৈরি করতে লাগলেন ফাঁস। টেনে টুনে দেখলেন ফাঁসটা যথেষ্ট মজবুত হয়েছে কিনা। To be hanged till death. তারপর ওটা নিয়ে এগোলেন ম্যালকমের বিপরীত দিকে টেবিল ঘেঁষে। হাঁটার সময় বিচারপতির অপলক দৃষ্টি ম্যালকমকে অনুসরণ করল। তিনি দরজার সামনে দাঁড়ালেন। ম্যালকমের মনে হচ্ছিল সে ফাঁদে পড়েছে। সে চিন্তা করার চেষ্টা করল এবার কি করা যায়। জাজের চোখে কিরকম যেন আকর্ষণ আছে, যেন ইন্দ্রজালের মায়া সৃষ্টি করে। হাঁটা চলার শক্তি হারিয়ে যায়। একবারের জন্য সে বিচারকের চোখ থেকে নিজের চোখ সরাতে পারেনি, যেন বাধ্য হয়ে তাকিয়ে থেকেছে সেদিকে। এবার জাজকে এগিয়ে আসতে দেখল ম্যালকম। হাতে দড়ির ফাঁস। তিনি দড়িটা ছুঁড়ে দিলেন ওকে লক্ষ্য করে, যেন গলায় ফাঁস পরাবেন। বহু কষ্টে একদিকে সরে গেল ম্যালকম। দড়িটা ওর পাশে গিয়ে পড়ল। আবার দড়িটা হাতে তুলে নিলেন জাজ। ওকে ফাঁদে ফেলার চেষ্টা করলেন। তার হিংস্র কুটিল চোখ স্থির হয়ে আছে ম্যালকমসনের চোখে। প্রতিবারই বিপুল চেষ্টায় দড়ির ফাঁদ এড়িয়ে গেল মেধাবী তরুণ ছাত্র ম্যালকম। বেশ কিছুক্ষণ এরকম চলল। বারবার ব্যর্থ হলেও জাজ নিরাশ হলেন না। তিনি যেন ইঁদুর বেড়াল খেলায় সামিল হয়েছেন। ঘটনা যেন এবার ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছে। ম্যালকমসন চট করে একবার চারপাশের নজর বুলিয়ে নিল। আলোটা জ্বলছে। ঘরও বেশ আলোকিত। দেওয়ালের কাঠের আচ্ছাদনের অসংখ্য ফাঁক ফোকর দিয়ে উঁকি মারছে ইঁদুরগুলো।
ইঁদুরগুলোকে দেখে যেন একটু স্বস্তি পেল ম্যালকমসন। অ্যালার্ম বেলের খণ্ডিত দড়িতে চোখ পড়তেই দেখল ওটা ভর্তি হয়ে আছে রাশি রাশি ইঁদুরে। দড়ির 1 ইঞ্চি জায়গাও খালি নেই। ঢেকে ফেলেছে ইঁদুরের দল। সিলিং থেকে পিল পিল করে আরো ইঁদুর বেরিয়ে আসছে। ওগুলোর ভারে ঘন্টাটা দুলতে শুরু করলো। ঘন্টার সঙ্গে যুক্ত দোলকটাও দুলতে দুলতে ঘন্টা স্পর্শ করলো। ছোট্ট একটা শব্দ তুলল। তবে ঘন্টা সবে মাত্র দুলতে শুরু করেছে। ওটার শব্দ আরো বাড়বে। ঘন্টার শব্দে বিচারক, যিনি এতক্ষণ ম্যালকমসনের দিকে নজর রাখছিলেন, মুখ তুলে চাইলেন। তার মুখে ক্রোধ ফুটে উঠল। তার চোখ জোড়া জ্বলন্ত কয়লার মতো ধক ধক করে জ্বলছে। তিনি এত জোরে পদাঘাত করলেন মেঝেতে, গোটা বাড়ি যেন কেঁপে উঠল। বিকট শব্দে বাজ পড়ল। জাজ দড়িটা হাতে নিলেন। আবার ইঁদুরগুলো দড়ি বেয়ে ওপর নিচ করছে। এবারে দড়ি না ছুঁড়ে শিকারের দিকে এগিয়ে গেলেন জাজ। হাত বাড়িয়ে রেখেছেন ফাঁস। তিনি এগিয়ে আসছেন। তার উপস্থিতির মধ্যে যেন মানুষকে অবশ করে ফেলার একটা শক্তি রয়েছে। ম্যালকম স্রেফ একটা লাশের মতো দাঁড়িয়ে আছে। একসময় জাজের বরফ শীতল আঙুলের স্পর্শ পেল সে। ওর গলায় ফাঁস পরিয়ে দিলেন জাজ। ফাঁসটা ক্রমে শক্ত হয়ে ম্যালকমসনের গলায় চেপে বসতে লাগলো। বিচারক আড়ষ্ট হয়ে থাকা তরুণ ছাত্রটিকে কাঁধে তুলে নিয়ে এগোলেন ওক কাঠের চেয়ারটির দিকে। সেখানে ওকে কাঁধ থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিলেন। তারপর নিজে ওর পাশে দাঁড়ালেন। হাত বাড়িয়ে অ্যালার্ম বেলের ঝুলতে থাকা দড়ির মাথাটা ধরলেন। তাকে হাত তুলতে দেখে ইঁদুরের দল কিচমিচ করে সিলিং এর গর্তে পালিয়ে গেল। বিচারক ম্যালকমসনের গলায় পরানো ফাঁসির দড়ির শেষ মাথা বেঁধে দিলেন ঘন্টার সঙ্গে বাঁধা দড়ির সাথে। তারপর চেয়ার থেকে নেমে গেলেন তিনি। জাজের বাড়িতে ঘন্টা বাজার শব্দে লোকজন এসে ভিড় করল। মশাল এবং আলো নিয়ে এসেছে তারা। দরজায় জোরে জোরে ধাক্কাতে থাকল। কিন্তু কোনো সাড়া নেই। অবশেষে ওরা দরজা ভেঙে ঢুকলো প্রকাণ্ড ডাইনিং রুমে। সবার আগে ডক্টর থর্নহিল। দেখা গেল ওখানে বিশাল অ্যালার্ম বেলের দড়ির শেষ মাথায় গলায় ফাঁস নিয়ে ঝুলছে তরুণ ছাত্র ম্যালকমসন, এবং দেওয়ালে ঝোলানো জাজের ছবির মুখে ফুটে আছে অশুভ হাসি। To be hanged till death. To be hanged till death.